দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। সত্যি কথা বলতে যে আজকে আমরা যেই উই লাভ স্পোর্টস যেটা আসলে বলতে চাই বা যেটা করতে চাই সেটা একেবারেই একটু স্পেশালভাবে আমরা করতে চাই এবং বলতে চাই আসলে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইমাত্র শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমার সাথে আজকে তিনজন তারা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যে আমাদের একটু স্পেশালভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবসময় আপনারা দেখেন যে বিভিন্ন সংগঠক থাকেন, বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন ফুটবলার বা বিভিন্ন ভলিবল প্লেয়ার, হ্যান্ডবল প্লেয়ার, এনারা সবাই থাকে, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে আসলে করতে যাচ্ছি। আজকে আমার সাথে দুজন তারা এবং তার সাথে আরেকজন তারা। আমার সাথে আজকে এখন যিনি যুক্ত আছেন তিনি তো আছেনই, কিন্তু তার সাথে আরও দুজন যুক্ত হবেন, একজন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা এবং সেই সাথে আমাদের জনপ্রিয় ক্রিকেটার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, এবং আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। বাট এই মুহূর্তে আমার ভীষণ পছন্দের একজন মানুষ এসআই টুটুল। আগে পিছে আসলে কোনো কিছু তাকে বলার দরকার নাই, পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবী তাকে আসলে এক নামে চেনে। কেন কি দোষ করলাম? শুধুমাত্র তোমার গানের জন্য, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ টুটুল ভাই। এটা হচ্ছে আমার সৌভাগ্য, আর আমি বলবো যে দর্শক শ্রোতা বা আমার যারা ফ্যান্স আছেন, আমার যারা ভক্ত বা আমার গান যারা পছন্দ করেন, তাদের সবটুকু হচ্ছে গুণ হচ্ছে তাদের, কারণ তারা কি জন্য যেন আমাকে ভালোবাসে, কেন ভালোবাসে আমি জানি না। আই ডোন্ট ওয়ান্ট টু নো। আমরা সবাই আসলে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি তোমার গান, এবং গান দিয়ে আমার মনে হয় যে পুরো বিশ্ব আসলে তোমাকে ভালোবাসে। আমি যদি টুটুল ভাই, যেহেতু আমাদের আজকে দুজন অতিথি আসলে আছেন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন জাস্ট 5-10 মিনিটের মধ্যেই। আমি একটু এর ভেতরে আসলে তোমার সাথে আসলে আমরা নিজেরা আসলে আড্ডাটা দিয়ে ফেলি, কারণ তারা যখন আসবে তখন আমরা সময়টা আসলে কম পাবো। এটা একটা ভালো সুযোগ আসলে। সেটা হচ্ছে 2015 তুমি দুটো আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সেটা একটু শুনি যে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখন আমাদের যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা সেটা আসলে বছরেরটা বছর আমরা আসলে পেয়ে যাচ্ছি, বাট আগে এমন হতো যে অনেক দিন পর্যন্ত আসলে আটকিয়ে থাকতো। হ্যাঁ, একেবারে কারেন্ট ইয়ার তো হয় না, কারণ মানে দেখা যায় যে 15-এরটা 16 ধরে হচ্ছে 15 শেষ হলে তো তারপরে ডিসেম্বর যখন শেষ হয়, ডিসেম্বর থেকে তারপরে টোটাল হয়তো দেখা গেল 16 ধরেই হয়তো জুরি নমিনেটেড করেন, তারপরে আরও যে সমস্ত বিচার প্রক্রিয়া আছে, যে সিস্টেমগুলো আছে সেগুলো শেষ করেন, করতে করতে তারপরে এসে আসলে মানে 2 বছর লেগেই যায় অ্যাওয়ার্ডটা আসতে। এখন আমরা বলতে পারি যে আমরা কারেন্ট আছি। আর এখন অনেক চেঞ্জেস তো এসছেই, গানে অনেক ভালো ভালো মিউজিক ডিরেক্টর চলে এসছে, আগেও ভালোই ছিলেন, একটু কম ছিল, এখন বেড়ে গেছে, এই আর কি। আর অনুভূতির কথা যদি বলো, এর আগেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু একসাথে দুটো তো পাইনি। আর একজন সুরকার হিসাবে, শ্রেষ্ঠ গায়ক হিসাবে খুবই ভালো লাগছে। আর এই গানটাই আসলে আমি এই গানটাতে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড আসবে আই নেভার এক্সপেক্ট। একটু শুনি না, সেটা শুনবো কি একটু? ও গানটা আমার মনে হয় ইউটিউব থেকে শোনাই ভালো, কেননা গানটা অনেক চড়া। আর এখন সকালবেলা আমি তো মানে ওই চড়ায় যেতে চাচ্ছি না আর কি। তবে নদী নিয়ে গান। পরে আমি দেখলাম যে আমি কেন পেলাম, আমি নিজে যখন একটু নিজেকে জিজ্ঞেস করলাম, পরে আমি কয়েকবার গানটা শুনেছি। আচ্ছা। শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই গানটার মধ্যে বারবার মনে হচ্ছে যে এই গানটা না মানে অনেক চিন্তা ভাবনা করে করা হয়নি। আচ্ছা, মানে সেটা হচ্ছে সরলতা আছে একেবারে। আচ্ছা, মানে স্ট্রেট শুরু করলো তো গান গেয়ে যাচ্ছে। আর যখন মন চাইছে যে যখন একটা জায়গা আসলো, মানে যখন মনের ভেতরে নদীটাকে নিয়ে, দেশটাকে নিয়ে যখন কষ্ট আসছে, তখন সেই কষ্টের যে একটা মানে টানাপোড়েন, ওটা একটা হামিং দিয়ে যে জায়গাটায় আমি নিয়ে গিয়েছি, আমি তখন বুঝিনি, কিন্তু শুনতে গিয়ে আমি যখন মনে করলাম কেন আমি পেলাম এই গানটায়, তারপরে দেখলাম যে না, দেয়ার ইজ সাম রিজন, লাইক অনেক বেশি সরলতা গানটার মধ্যে। হ্যাঁ, মানে মিউজিক করার জন্য মিউজিক নাই, মিউজিকটা কেন জানি মনে হয় যে কোথা থেকে যেন এসছে। মানে যখন তুমি ধরো ওই গানটা যখন মানে কিভাবে আসলে ওটা হলো, হয় না যে অনেক সময় আমাদের হঠাৎ করে মনে চলে এসছে, বা শুটটা হচ্ছে হঠাৎ করে এসছে, এটা কি এরকম ছিল? মানে অন্যান্য গানের চেয়ে কি কিছুটা ডিফারেন্ট ছিল? স্টোরি টেলিং এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ছবিটার স্টোরি যখন আমাকে বলা হয়েছে, আমি এতই মানে হয়েছি যে
আমার ভেতরে এমন একটা অনুভূতি কাজ করেছে যে ও মাই গড, যে ছবিটার গল্পটা এরকম, মুক্তিযুদ্ধ নিয়ে গল্প। তারপরে আমি কনসেন্ট্রেট করেছি, আমি একটু মেডিটেশন করেছি। মেডিটেশন করে মনে হলো যে ও ভেতরে একটা অনুভূতি কাজ করে, তো সেই অনুভূতিটারই এক্সপ্রেস হয়েছে আসলে, ওইটারই মানে ভেতরের ওইটা বিস্ফোরণটার বাইরে বেরিয়েছে। দ্যাট ইজ মাই সং। এই যে ধরো আমরা হচ্ছে কি মানে বলছি আসলে যে আমরা আজকে এরকমটাই আমি মানে বলছিলাম যে আমরা আসলে তারার চোখে তারা, ক্রিকেটার আমাদের সাথে আসলে যুক্ত হবেন, সেই সাথে তোমরা আছো। আমি ক্রিকেট খুব একটু না, পছন্দ করি, আমি জানি, কিন্তু আমি একটু আসলে শুনতে চাই যে যখন আসলে ক্রিকেটাররা ক্রিকেট খেলেন বা অন্যান্য স্পোর্টস, যেমন আমাদের যখন প্রথম বিপিএল যখন হয় তখন তুমি হচ্ছে গিয়ে বরিশালের গান বরিশাল গেয়েছিলে। বার্নার, হ্যাঁ, এবং এখন তো নামগুলো চেঞ্জ হয়ে গেছে। Right. তারপরে যদি হকির কথা বলি, একদম বাংলাদেশের ফার্স্ট হকির হচ্ছে থিম সংটা আসলে তোমার। এছাড়াও কিন্তু আরো গান আছে, বাট আমি একটা ব্রেক নিব, এরপরে এসে আমি আসলে শুনতে চাই যে এই গানগুলো যখন আসলে তোমরা গাও তখন আসলে কেমন লাগে, দেশের গান, স্পোর্টসের গান, ক্রিকেটের গান, স্পোর্টস রিলেটেড যতগুলো ইভেন্ট আছে সেগুলো আসলে কেমন লাগে সেটা আমি শুনবো, কিন্তু আমি একটা ব্রেক নিতে চাই। দর্শক, আপনারা কিন্তু বুঝেই গেছেন যে আমাদের আজকের প্রোগ্রামটা একেবারে স্পেশাল, এবং যে অতিথি আছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন। সাথে থাকুন, ফিরছি খুব শীঘ্রই। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। যেটি বলছিলাম, আসলে আমরা আসলে অলওয়েজ লেট পারসন, আসলে লেট শুরু করাটা সবচেয়ে বেশি স্বাস্থ্যের জন্য ভালো, আসলে অনেক অনেক বেশি। একটু পরিচয় করিয়ে দিই, আমার সাথে যুক্ত হয়েছেন মেহরাব হোসেন অপি এবং দিলশাদ নাহার কণা। আপনাদের দুজনকে গুড মর্নিং। মর্নিং। একটু লেট গুড মর্নিং। লেট মর্নিং। না, আমাদের জন্য এটাই কোনো ব্যাপার না আসলে, মানে একটু এই যে এখন সবাই কি সুন্দর হাসতেছে, ট্রাফিক ছিল তো, বাচ্চারা আসতে অপি ভাই কেন বলছে আপনি আমার মতো লেট? বলছে আমি লেট না, রাস্তা লেট। রাস্তা যদি জ্যাম থাকে সেটা কিছু করার নাই। তো আমরা কিন্তু যথাসাধ্যই চেষ্টা করেছি যে সময় মতো পৌঁছানোর। আমার বাসা এখান থেকে কিন্তু অনেক বেশ খানিক দূর, তারপর কিন্তু 2 ঘন্টা সময় লেগেছে। আপনি আমারে বলতেন আমি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিতাম, লাভ হতো না। আমি সত্যি কথা, এত ওদিকেও সকালের traffic। প্রোগ্রাম প্যারাশুট পর্যন্ত কারণ তুমি হেলিপ্যাডে যেতেও তো তোমার যেতে তো হবে বাই রোড, হেলিপ্যাড পর্যন্ত যেতে হবে। হেলিপ্যাড পর্যন্তই তো জ্যাম, সেটা তো কিছু করার নেই। আমি একটা জিনিস হচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো টেলিভিশন ফোনো লাইভে যেটা সকালবেলা হয় আমি কখনো ভালো দেখাই না আমাকে দেখতে, বিকজ আমি সকালবেলা উঠতে পারি, সকালবেলা আমি উঠি, কিন্তু সকালে উঠে মেকআপ করা বা রেডি হওয়া এটা আমার জন্য খুবই টাফ একটা ব্যাপার। সো কোনো দিন আমি কোনো ফোনো লাইভে, সকালের ফোনো লাইভে আমাকে কখনো ভালো দেখা যায় নাই। কিন্তু আজকে আমি আসতাম না, শুধু এই মেয়েটা এত সুন্দর করে কথা বলে, এই জন্য আজকে এই প্রোগ্রামটা। আমি তো আর বলবো না এই কথা, আমার কিছু করার নাই, কারণ আমাকে সুন্দরী মেদরি নাই বলতে আমাকে পারে না। কি বলা হয়েছে সেগুলো যদি আমি মানে বলি, আপনারা যে কি ভাববেন যে ও মাই গড, যে মিশু চৌধুরী এরকম করে কথা বলতে পারে। জি, আমি না খুব লজ্জা পাচ্ছি আসলে, মানে এটা কিন্তু ঠিক না। বাট আমার কাছে সিরিয়াসলি খুব ভালো লাগছে, কারণ সবসময় আমি এইভাবে আসলে প্রোগ্রাম করতে পারি না। আর যেটা যে আমি অনেক দিন থেকে বারবার করে বলছিলাম, কনাপুর সাথে অনেকবার কথা হয়েছে, টুটুল ভাই মাঝখানে ক্যান্সেল করে দিল, বাট কনাপু কিন্তু কখনো আমাকে বলেনি যে আমি আসলে ক্যান্সেল করলাম, তার ডেট কিন্তু একেবারে ঠিক ছিল। আসিফ ভাই ক্যান্সেল করে দিল। তো সবাই যদি তোমরা এইভাবে ক্যান্সেল করতে থাকো, বাট আমার টার্গেট ছিল আমি প্রোগ্রামটা করে ছাড়বো। তুমি একটু টাইমটা পিছাও, অ্যাকচুয়ালি যদি 12টার পরে হয় আমাদের জন্য ভালো। এইটা আমরা ভাববো যে রাত 12টার পর করা যায় কিনা, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। ও তাহলে তো পুরো ব্যান্ড নিয়ে আসতে হবে। একদম সেরকম। আমি একটু শুনতে চাই যে আপনার কাছ থেকে শুনবো না, আপনারা সব সময় বলেন, আজকে শুধু শোনেন আপনি কথা। সেটা হচ্ছে কনাপু, আমি একটু শুরুতে আপনার শুনতে চাই যে কবে আসলে মনে হয়েছিল যে আমি আসলে গান গাইতে পারি। খুবই কমন কোশ্চেন, মানে বাচ্চারা যেটা করে আসলে, আমার তো আইডিয়া নাই আসলে। বাচ্চা বয়সের কথা হলে ওটা তো আসলে আব্বুমও জানে। আমি আসলে আমার যখন থেকে সেন্স হয়েছে আমি তখন থেকে জানি যে আমি
আমি হারমোনিয়াম বাজাতে পারি বা আমি গান শিখি। গিটার একটা আমি আপনার জন্য এনেছি, এই যে। আমি গিটার যদি সেটা যদি হয় আর কি, মানে এটা আমার একটা জীবনের একটা মানে কি বলবো এখনো পর্যন্ত অপ্রাপ্তি যে আমি গিটারটা বাজাতে পারি না। আমি আজকে এনেছি, আমি গিটারটা আজকে আমার সাথে আছে, যদি এটা দরকার হয় আমার কাছে এটাও ছিল আর কি। কিউট একটা মন্দিরা, হ্যাঁ মানে সুন্দর, এটা ওদিকে পাস করে দেন টেম্পল বেল। সো এই আর কি ছোটবেলা থেকে গান শেখানো আমার বাবা মার ইচ্ছা ছিল, মানে নিশ্চয়ই আমি কিছু একটা করতাম সেটা দেখে তারা ভেবেছে যে গান গাইতে পারবো, তো ওইখান থেকে হচ্ছে আমার বাবা মা আমার গান শিখিয়েছেন। এই তারপর তো আস্তে আস্তে অনেক পথ পাড়ি দিয়েছে, এটা টুটুল ভাই অনেক ভালো জানে, বিকজ টুটুল ভাই সবার কাছে বলে আমার মেয়ে আমার বাচ্চা, অ্যাকচুয়ালি এটা মেইন করে সে, বিকজ এটা অর্থবোধক কথাটা, বিকজ উনি আমাকে আসলেই অনেক ছোট দেখেছে। এবং আমি বলবো যে আমি মিডিয়াতে কাজ করা স্টার্ট করেছি 98 থেকে। আমি তার আগে ছোটদের প্রোগ্রাম করতাম, তারপর আস্তে 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 এক একটা ধাপে ধাপে আমি গেছি। তো প্রথম ধাপটা কিন্তু টুটুল ভাইয়ের হাত ধরে যাওয়া মিডিয়াতে যদি বলি, এটা 2003-তে এঞ্জেল 4 নামে আমাদের একটা ব্যান্ড হয়েছিল। তখন আমি জিঙ্গেল করতাম, টুটুল ভাই একটা জিঙ্গেল করতে গিয়েছিলাম আমি, তো সেখান থেকে উনি বলল যে আমি একটা ব্যান্ড ফর্ম করছি, শুধু গার্ল ব্যান্ড হবে, তুই যদি ইন্টারেস্টেড থাকিস আমি সেটাতে করবো। সো মানে আমি তখন বাংলাদেশের ফার্স্ট গার্ল ব্যান্ড ছিল ওটা একটা ওই টাইমে একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়েছিল, রাইট? সো ওই প্রথম স্টেপটা আসলে টুটুল ভাই আমাকে, মানে একটা থাকে না যে একজনের হাত ধরে তো একটা ধাপ কারো না কারো তো হয়, হাত আসলে তো আমরা, ওই হ্যাঁ। ধাপটা প্রথম স্টেপটা কিন্তু টুটুল ভাই আমাকে একটা ধাক্কা দিয়ে উপরে উঠালো। এন্ড দেন আস্তে আস্তে 2006-এ আমার অ্যালবাম আসলো, সোলো অ্যালবাম। মানে ওখানে কোন গানটা দিয়ে গান আসলে আমরা সবাই মানে আমি যেমন হচ্ছে আমি যখন মিডিয়াতে আসিনি তখন আমি শুধু একটা গান গেতাম, সেটা হচ্ছে ধিমতানা। ধিমতানা তো 2011-এ, হ্যাঁ। তার আগে 2006-এ এসেছিল আমার জ্যামিতিক ভালোবাসা। আচ্ছা, আমার টাইটেল ট্র্যাকটা অনেক মোটামুটি বেশ ভালো পপুলার ছিল। এন্ড দেন 2008-এ হচ্ছে বড়সা একটা গান ছিল আমার। বর্ষা ভেজে বর্ষা। আমার কাছে মনে হয় যে আমার একটা image সবচাইতে ওর আরেকটা টার্নিং পয়েন্ট, কর্নার টার্নিং পয়েন্ট হচ্ছে বর্ষা। তারপরে 11-এ এসে তো ধিমতানা, যেটা ওটা অদ্ভুত। আমরা মানে আমি যদি একজন শ্রোতা হই তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা আরেকটা টার্নিং একটু পয়েন্ট। ওই তো আমার একটু ধাপে ধাপে আসে আর কি, মানে এমন না যে একটাতেই আমি একদম সবচেয়ে- বুম তো সবচেয়ে এরকম না, হয়, বুম টুটুল ভাই। বুম 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 অনেকগুলো বুম হতে হয় না, সেই দিয়ে তো একটা বুম বক্স হয়। রাইট। না? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি টুটুল ভাইকে অনেকবার দেখেছি, আপনার সাথে আমার আজকে মানে প্রথম দুইবার দেখা। হ্যাঁ, একবার আরেকবার দেখা হয়েছিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেখানে মানে আনফরচুনেটলি সেটা দেখা হয়েছে। আর আজকে মানে আই এম রিয়েলি লাকি। আমি টপি আর ভাই সবচেয়ে আপনার একটা সুইট একটা মানুষ, যাই অপির কথা বলছি, ও মানে একটা কিউট একটা মানুষ। হ্যাঁ, মানে ও বেসিকলি মানে অল ক্রিকেটার্স, আমাদের যে ক্রিকেটার্স এখন আছে যারা সবাই এদের সব ফেলোজরা, এরা এত সুইট কেন, ভাই এত এত ভালো সুইট কেন? কেন? ইস, এত সুইট কেন ঠিক বলতে পারবো না, কিন্তু তারপর এত ভদ্র, টুটুল ভাইয়ের এত সাথে খুব মানে- ভালো সম্পর্ক। কে কিছুদিন ভদ্র? এরা তুমি চিন্তা করতে পারবে না যে কিরকম মাই ডিয়ার। স্পেসিফিক কি সে ভদ্র? তো আবার কি টুটুল ভাই কি আমার সামনে এগুলি করি? না, না, টুটুল ভাই বাবা তার আমি একটা দুষ্ট প্রোগ্রাম না, দেখ, অবশ্যই সে প্রোগ্রাম করছে তার বউরে নিয়ে, মানে ওরে আল্লাহ এত বিচার এবং এত কিছু, এটা দেখলে তো এটার যদি আমি কিছু দেখাইতে পারতাম তাইলে হইতো। টুটুল ভাই সেই মানে প্রোগ্রামে আমি যা কমপ্লেন বলেছি করতে সব করতে শেষ সত্যি কথা নাই। বলেছি। ও, টুটুল ভাই সত্যি সেই বলে প্রোগ্রামে আমি বলেছি যে জীবনে সবথেকে বড় ভুল ছিল এই মহিলাকে বিয়ে করা, সেটা সত্যি কথা। দ্বিতীয় সত্যি কথা ছিল যে বাসায় ঢুকলেই মনে হয় যে আমরা স্বামী স্ত্রী নই, আমরা চোর পুলিশ। বাসায় ঢুকলেই আমার সাথে সাথে মোবাইল ফোন নিয়ে চেক করা শুরু, তাহলে চোর পুলিশের খেলা। তাহলে মিথ্যা কথা বললাম আমি সেখানে, বলেন। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বললে হাজি সাহেবের মুখ খারাপ। না না, আমি বলি ভাবি প্রোগ্রামটা দেখতেছে, বের হওয়ার পরে দেখা গেল যে আমারে ফোন দিয়ে আসলে আমি হয়তো কিছু একটা শার্টিং টার্টিং খাইতে পারি। ওই প্রসঙ্গে আমরা না যাই, আমি একটু তোমার কাছে শুনতে চাই যে সঙ্গীত শিল্পীরা যখন গান করেন কোনো ক্রিকেট নিয়ে অথবা হচ্ছে হকি নিয়ে বা স্পোর্টস রিলেটেড, যখন তারা কোনো গান গায়, সেই গানটা যখন থিম সং হয় বা আপনারা যখন হচ্ছে গিয়ে যে মাঠে যখন আপনারা খেলছেন তখন যখন আপনারা শোনেন সেই গানটা, বা এই গানগুলো আসলে কেমন, আসলে মানে কেমন লাগে, কতটা সাহস যোগায়, কতটা শক্তি দেয়, কতটা উদ্যম বাড়ায়? বিকজ আমরা যখন আসলে গানটা শুনি তখন আমরা কিন্তু না মানে এক ধরনের মানে কেমন জানি লাগে, এটা ঠিক আসলে বোঝানো যাবে না। আপনাদের কেমন লাগে যখন আমরা ক্রিকেট মানে খেলেন? শুরুটা হয়েছিল আমি বলি 97-এ যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ,
তারপরের থেকে কিন্তু ওইটাতেও একটা খুব মজার বিষয় যে ওইটাতেও শুরু করেছিলাম আমরা, তো এলআরবি তখন একমাত্র এলআরবি তখন একটা গান বানালো, কারণ পরের দিনই তো ওরা তো পরের দিনই চলে আসবে। যেদিন হলো সেদিন আমাদের সে সংসদ ভবনে মনে আছে অপি, মানে বিশাল স্টেজ, ক্রিকেটাররা আসলো, এলআরবি তখন মানে আমরা জানলাম রাতারাতি আমরা গান বানালাম, গান বানিয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা ওদেরকে নিয়ে গানটা গাইলাম। তো শুরুটা কিন্তু তখন থেকে ছিল। তো এলআরবি সেই গানের পর থেকে কিন্তু আমাদের কিন্তু খুব কম সময় এসেছে যে মানে খেলা ঠিক শুরু হবার আগ মুহূর্তে আমরা গানগুলো শুনবো বা এরকম সময় কিন্তু আসেনি। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে 2000 সনে যখন আমরা টেস্ট ম্যাচ খেলা শুরু করলাম, তখন অধিনায়ক ছিল নাইমুর রহমান দুর্জয়, তিনি বর্তমানে এমপি। তো তিনি কিন্তু প্রথম অধিনায়ক হওয়ার পরেই কিন্তু নিজে একটা ক্যাসেট রেকর্ডিং করলেন যে সমস্ত বাংলাদেশকে নিয়ে যারা গান গেয়েছে সেই সমস্ত গান। তো ঠিক আমরা যখন হোটেল থেকে যখন মাঠের উদ্দেশ্যে রওনা দিতাম, ঠিক বাসে তখন এই গানগুলো ছাড়তো। আর ঠিক সত্যি যে সে সময় এই গানগুলো যখন শুনতাম এবং ঠিক কিছুক্ষণ পরে আমরা ম্যাচটা খেলতে যাচ্ছি, একেবারে গায়ে কাটা শিহরণ দিয়ে উঠতো, মানে অ্যামেজিং। আমার কাছে মনে হয় যে প্রতিটি ম্যাচের আগেই এই ধরনের কিছু উদ্বুদ্ধ করা গান বাংলাদেশের উদ্দেশ্যে যারা গিয়েছে অসাধারণ। এটাতে কি তোমার প্রাণ শক্তি আরো যোগাতো? অবশ্যই গানগুলো, যেমন আমরা যখন যুদ্ধ করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, তখন স্বাধীনতা, এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক গান ছিল, যে গানগুলো মুক্তিযোদ্ধাদের কাছে যখন জিজ্ঞেস করেছি তারা বলছে যে এগুলো ছিল আমাদের প্রাণ শক্তি। তো আমার খুব জানতে ইচ্ছে করে, খুব ভালো একটা কোশ্চেন এটা, যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন আমাদের কিন্তু শোনা হয় না মারলো বা 4 মারলো, তখন মাঠের মধ্যে এই গানগুলো বাজানো হচ্ছে, মনে হচ্ছে যে ওই গানের রিদমে আমার হৃদয় মানে উদ্বেলিত হচ্ছে না। তো এই জিনিসটা এখন শুনতে খুব ভালো লাগছে যে আসলে পাওয়ার যোগায় না আমি কিন্তু এইটাই আসলে করতে চেয়েছি যে আপনারা যখন গান গান তখন আমরা আসলে কি হয় প্রোগ্রামটা করি হচ্ছে গিয়ে যে হ্যাঁ দুজন নিয়ে আপনাদের কেমন লেগেছে, ভালো ছিল, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি ছিল, আচ্ছা কেমন লেগেছিল, কি করেছিলেন, মানে এরকম করি। কিন্তু আমি শুনতে চাচ্ছিলাম যে ক্রিকেটাররা যখন মাঠে খেলেন আসলে ঠিক ওনাদের মানে অনুভূতিটা আসলে কি, ওনারা কিভাবে আপনাদেরকে ফিল করেন? প্রথমে অনুভূতিটা কিন্তু থাকে সমস্ত কিছু কিন্তু নিজের পারফরমেন্সকে জুড়েই, কিন্তু ঠিক যখনই এই গানটা শোনা হয় ঠিক তখনই বিশ্বাস করেন মনে হয় যে না, দল হিসাবে কিছু একটা করি, দেশ হিসাবে কিছু একটা করি। তো এই ধরনের মানে উদ্বুদ্ধ করা গান সত্যি মানে ইট ওয়াজ অ্যামেজিং। যে মানে আমার সৌভাগ্য হয়েছিল যে সেই সময় এই গানগুলো শুনতাম এবং মাঠে যাওয়ার সময় নিজের পারফরমেন্সকে বাদ দিয়ে তখন দলগতভাবে কীভাবে পারফরমেন্স করা যায় তখন সেটার দিকে কিন্তু আরও উদ্বুদ্ধ করে দিত। অ্যামেজিং, ইট ওয়াজ অ্যামেজিং। এবং নিজের পারফরমেন্সটাই কিন্তু আসলে দলের পারফরমেন্স। আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু চাঙ্গা করতে পারি কিনা সেটা একটু চেষ্টা করছি, যেহেতু সকাল সকাল আসলে আমরা একটু আইসিসির যেটি আসলে 4 ছক্কা হই হই সেটার ভেতরে আসলে ওই ফুটেজগুলো আছে যেটা 2000 সাল বলি বা 1997 বলি, সেই সময়ের আসলে কিছু মানে ফুটেজ ওই কণাপুর ওই গানটার ভেতরে আছে, আমরা একটু সেটা একটু দেখতে চাই। Welcome to the biggest blockbuster event of the year, ICC World T20 2014. Are you ready to roll? In Hunter action, 16-16, cricket crazy nations, how exciting! Stadium waiting, tension, tension, ding 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 ding. Ya chakka hoi hoi, bangla ya gelo koi. 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 Waiting, stadium shouting, bombastic rocking, heart tearing,
যাক, আমার কাছে মনে হয় যে কিছুটা আসলে আপনারা জেগেছেন, বাট এই গানটা যেটা আমি পেছনে আসলে চালাচ্ছিলাম সেটা কণাপুর এটা চলছে, আমি আপনার মুখ থেকে শুনবো, কিন্তু তার আগে আমি একটু পিএম এর ওখানে যেতে চাই। যে দর্শক, আপনারা জানেন যে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আমার খালা ওখানে পাশাপাশি ঘর, তার দাদার কাছেই থেকে যান। পিতামাতা হারা একটা ছোট্ট শিশু মানুষ হয়েছে একটি পরিবেশে। জীবনে কোনো কিছু, কোনো আবদার করা, কিছু চাওয়া পাওয়া, সেটা বোধহয় ছোটোবেলার থেকেই উনি বুঝে গিয়েছিলেন যে সেই সুযোগ আর নেই, যে একটা ছোট্ট শিশু বাবা মার কাছে আবদার করে, কিন্তু সেই আবদার করবার যে কেউ নেই সেটাই বোধহয় তিনি ছোট্ট থেকে জেনেছিলেন, আর যা তার জীবনে পরবর্তীতে তার প্রতিফলন আমরা দেখতে পাই। আব্বার জীবনটাই ছিল রাজনীতিতে, কারণ তিনি কলকাতা যখন পড়াশোনা করতেন তখন সেই সময় পাকিস্তান আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন, এবং সে সময় রায়েট হয়েছে, সেখানেও তার যে ভূমিকা, অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়েন সেখানেও আপনারা দেখতে পাবেন যে কীভাবে তিনি সেই ভূমিকা রেখেছিলেন। দুর্ভিক্ষ যখন দেখা দেয় তখন ছাত্র হিসেবে যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সে কথাও তার অসমাপ্ত আত্মজীবনীতে স্পষ্ট আছে। অর্থাৎ মানুষের জন্য কাজ করা, এটা আমার বাবার একটা চরিত্রই ছিল। কিন্তু পাকিস্তান নামের রাষ্ট্রটা হবার পর যখন তিনি দেখলেন যে এই বাংলাদেশের মানুষ, তাদের উপর বারবার আঘাত আসছে, যেমন ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের উদ্যোক্তাও তিনি ছিলেন এবং ভাষা আন্দোলন তিনি শুরু করেছিলেন, এবং এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা এবং স্বাধিকার আদায়ের আন্দোলন শুরু। 1948 সালে তিনি ছাত্র হিসেবে এই ভাষা আন্দোলন শুরু করেন। আমরা গ্রামে বাড়িতে থাকতাম দাদা দাদির সাথে। আমার ছোট ভাই কামাল, ওর জন্মের বোধহয় 2 মাসের মধ্যে আব্বা অ্যারেস্ট হয়ে যান, কিন্তু এরপরে 52 সালে মুক্তি পান। আমার মায়ের ছিল অত্যন্ত ধৈর্য, যে কোনো অবস্থা তিনি খুব সাহসিকতার সাথে মোকাবেলা করতেন। এবং এই যে আব্বা রাজনীতি করতেন, উনি ওনার পৈতৃক সম্পত্তি থেকে যে অর্থ পেতেন সমস্ত অর্থটুকু নিজের কাজে একটি পয়সা ব্যয় করতেন না, সব তুলে দিতেন আমার বাবার হাতে, এবং কখনো কোনো অনুযোগ ছিল না। কাজে তিনি এই যে নিজেকে গড়ে তুলেছিলেন এবং ত্যাগ স্বীকার করার একটা মনোভাব তার ভিতরে গড়ে উঠেছিল। 52 সালে যখন আব্বা জেলে, এবং যখন তিনি অনশন শুরু করেন, তখন কিন্তু আমার মা খুব অস্থির হয়ে যান এবং দাদাকে বলেন যে তিনি ঢাকায় আসতে চান, আব্বার সঙ্গে দেখা করতে চান। এবং আমার দাদা আমাদেরকে নিয়ে নৌকায় করে টুঙ্গিপাড়ার থেকে ঢাকায় আসেন, কিন্তু এসে দেখেন তখন আব্বাকে তিনি অনশন শুরু করবেন বলে তাকে ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার দাদা, আমার মা, আমার দাদি এবং তাদের সবাইকে স্টিমারে তুলে দিয়ে তিনি নিচে ফরিদপুরে যান, এবং সেই সময় অনশন করে আব্বার অবস্থা খুবই খারাপ, একেবারে প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে যায়। ওই সময় 21শে ফেব্রুয়ারি আপনারা জানেন যেখানে হরতাল ছিল, সেখানে ধর্মঘট ছিল, সেখানে গুলি হয়, মানুষ হত্যা হয়। সেই সময় আমরা ঢাকায় কেবল এসে পৌঁছেছিলাম। কাজে এরপরে মাকে পাঠিয়ে দিলেন, দাদা চলে গেলেন ফরিদপুরে এবং মুমূর্ষ অবস্থায় আব্বাকে নিয়ে আসেন। একটু সুস্থ হতে যতদিন সময় লাগে, তারপরে আবার তিনি ফিরে আসেন এবং রাজনীতিতে নামেন। যে বাঙালি জাতির অধিকার, বাঙালি জাতির জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করা, বাঙালি জাতিকে একটা আত্মপরিচয়ের সুযোগ দেওয়া, এই চিন্তা চেতনা থেকেই কিন্তু জাতির পিতা সংগ্রাম করেছেন। আর এই সংগ্রামের পাশে সব সময় থেকেছেন আমার মা।
1954 সালে তিনি নির্বাচিত হওয়ার পর যখন ঢাকায় আমাদেরকে নিয়ে এলেন, বেশি দিন সেই সুখ সয়নি। 92 কধারা জারি হলো। আমরা মিন্টু রোডের বাসায় ছিলাম। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা চুপচাপ খাটের উপরে বসে আছেন, খুব গম্ভীরভাবে, দু চোখে অশ্রুধারা। আমি তখন খুবই ছোট, কিন্তু মায়ের চোখে পানি দেখে জিজ্ঞেস করলাম, বলে তোমার আব্বাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তখন অতটা বোঝার বয়স হয়নি যে কীভাবে গ্রেপ্তার করলো, কেন করলো, জানতাম না। 15 দিনের নোটিশ দিল বাড়ি ছেড়ে দিতে। ঢাকায় নতুন এসেছেন, এটা কঠিন অবস্থা। যে বাসাটা সবসময় মানুষে ভরা থাকতো, এমনকি রান্না করলে খাবারের ভাগও আমরা পেতাম কিনা, আর সেই বাড়িটা একেবারে ফাঁকা, কোনো জনমানুষ শূন্য। দু একজন আওয়ামী লীগের কর্মী এগিয়ে এলেন এবং তখন নাজির বাজার বাসায় আমরা ওখানে বাসাটা ভাড়া পেলাম, সেখানে যেয়ে উঠলাম, যেটা মোহাম্মদ হানিফের ফুপুর বাড়ির। আমার মাকে আমি কখনো হতাশ হতে দেখিনি। যখন সেখানেই তিনি তার সংসার নিয়ে যেভাবে হোক থাকলেন, কোনো মত চলেন। আব্বা জেলখানায়। এরপর 56 সালে আব্বা মন্ত্রী হলেন। আমরা এই আব্দুল গনি রোডের 15 নম্বর বাসা, ঠিক বিদ্যুৎ ভবনের পরেই যে লাল দালানটা, ওই বাড়িটাই আমরা থাকতাম তখন। 57 সালে আওয়ামী লীগ ভেঙে যায়। মৌলানা ভাসানী তখন আওয়ামী লীগ ছেড়ে চলে যান, তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি করেন। সেই সময় পার্টিকে সুসংগঠিত করা একান্ত দরকার ছিল। তাই আব্বা সিদ্ধান্ত নিলেন যে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, এটা দলকে সুসংগঠিত করবেন। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। তখন সরদি সাহেব ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, তোমার পার্টি কাজ করতে গেলেও তো তোমার কিছু প্রয়োজন। তখন মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর সরদি সাহেব টি বোর্ডের চেয়ারম্যান করলেন। আপনারা দেখছিলেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই মুহূর্তে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আমরা আজকে আমাদের আলোচনায় ফিরতে চাই, আমাদের স্পেশাল প্রোগ্রাম, এবং সাথে আছেন এসআই টুটুল, কনাপু এবং মেহরাব হোসেন অপি। আরো একবার স্বাগত জানাচ্ছি। সবচেয়ে বড় জিনিস গান গাইবেন একটা, আমি চেষ্টা করব ভুলভাল গাওয়ার জন্য, কোনো গান পারি না। আচ্ছা, সেটা হচ্ছে আমি তো গিটার বাজাইতে পারি না, এটা হচ্ছে ভাবস নিচ্ছি আর কি, অসুবিধা নাই। আচ্ছা, সেটা হচ্ছে আমি আইসিসির ওইটাতে যে ফুটেজগুলো, সেটা কিন্তু অপি ভাই ভালো বলতে পারবে যে একদম অনেক শুরু থেকে খুব একটা বেশি ভালোভাবে আমরা আসলে বুঝতে পারিনি, কিন্তু আমি এখন আপনার মুখে একটু গানটা আমি একটু শুনতে চাই। গানটা শুনবেন? হই হই, চার চাক্কা হই হই। টুটুল ভাই একটু ধরো না। কোন স্কেল থেকে করছিস? তাই জানি না। 3 ঘন্টার অ্যাকশন। আমি ধরি, আপনি বাজান। 3 ঘন্টার অ্যাকশন, 16 cricket crazy nation, how exciting, stadium waiting, tension, ding dhitang ding ding, ding 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 ding, চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই। ওয়াও, মানে আমার মনে হয় যে কিছুটা হলো ঘুমটা আসলে আমাদের সবাই আসলে মোটামুটি ভাবে। শুনো, 11টার সময় ঘুমের কথা বলো না তো। না, আমরা ঘুমাই না ওই টাইমটা, আমরা একটু রিল্যাক্স থাকি ওই টাইমটাতে। 11:30 আমার মনে হয় আমরা অনেক তাড়াতাড়ি উঠি। আমি যদি মানে আগে পিছের কথা যদি ফ্ল্যাশ করে দিই, যে মানুষ 5টার সময় ঘুমায় সে মানুষের অবশ্যই অধিকার আছে 10টার সময় ওঠার। রাইট। সবাই বলছে, ভেতর থেকেও বলতেছে রাইট, মানে এত জোর তোমার, মানে আমি কিছু বুঝলাম না। আমি যদি 12টায় ঘুমাতাম ডেফিনেটলি আমি 4টা বা 5টায় উঠতাম। এই যে আবারও বলছে আমার রাইট। একটা প্রবলেম আছে, আমি কিন্তু ঠিক 6 ঘন্টাই ঘুমাবো, একদম এক্স্যাক্টলি 6 ঘন্টা। কোনোদিন 6 ঘন্টা ঘুমাইনি। আচ্ছা শোনো না, আমি একটু এবার তোমাদের বুদ্ধি কাছে হওয়ার একটু শুনি না যে টুটুল ভাই, কনাপু, যে মেহরাব হোসেন অপি যেটা তার অভিব্যক্তি আসলে প্রকাশ করলো, যে যখন আসলে তোমরা গান গাও তখন আসলে আমরা যারা আম জনতা, যেমন যেই গানটা চার ছক্কা হই হই, একটা ইন্টারেস্টিং কাহিনী, হ্যাঁ সেটা আমি একটু শুনবো। এটা হচ্ছে 2014 এর, আসলে সবাই জানে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ থিম সং, যেটা আমরা আসলে সবাই গিয়েছি। আমি একটু এটা একটু ব্যাকগ্রাউন্ড একটু শুনি না। কনাপু, আচ্ছা, তার আগে কিন্তু আমি 2011 এ যখন বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপের ওপেনিং হয়, আমরা একটা ওপেনিং সং করেছিলাম। কি সেটা ছিল একটু শুনি।
ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। খুব সুন্দর ছিল গানটা। ইব্রা টিপুর মিউজিক কম্পোজিশন ছিল এবং জুলফিকার রাসেলের লেখা ছিল। অদ্ভুত সুন্দর কথা ছিল। তো ওইটা আমার ফার্স্ট টাইম, আমি আমার লাইফে প্রথম স্টেডিয়ামে গেছি, আর স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে গানটা গাইলাম যখন, তা আমার শেষ হওয়ার পর মনে হলো আল্লাহ শেষ হয়ে গেল, আরেকটু থাকতাম। বিকজ আমরা যখন গাইছিলাম তখন সব ক্রিকেটাররা যারা খেলবেন তারা রিক্সা চড়ে চড়ে আসছিল, মানে ওনারা সবাই সামনে টোটাল ছিল। স্টেডিয়ামের মাঠটা হ্যাঁ, আর নিচে সবার সাথে সেটা দেখা ছিল হচ্ছিল বঙ্গবন্ধুতে। হ্যাঁ বঙ্গবন্ধুতে, এবং ওইটার শুরু এবং আমরা করেছিলাম প্রথম হোস্ট। হ্যাঁ ওইটার কতগুলো ইভেন্ট ছিল, লক্ষ্মীটারা ব্যান্ড আসছিল, হ্যাঁ 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 ব্রায়ান অ্যাডামস এসেছিল, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সোনু তখন নিগম, সোনু নিগম এসেছিল, শঙ্কর সানলয়, হ্যাঁ, তো এরা এসেছিল। আমার সৌভাগ্য যে আমি তাদের সাথে প্রথম ওপেনটা করেছিলাম আমি, শাকিলা আপা। আর আমার মনে আছে পুরো আবিদা, স্টেডিয়াম আপনার সাথে গান গাচ্ছিল, আমরা সবাই গাচ্ছিলাম। টুটুল ভাই একটু গাও না। ভুলে গেছি সত্যি, মানে আচ্ছা, তাহলে- ওটা সংটা একটু কিরকম, আমাদের বাংলাদেশের কিছু গান হয় না, মানে ভেতরে এমন কিছু কিন্তু কথা আপনি থাকে। নিজের গানও তো গাইছিলেন, আপনি প্রথম দিকে আপনার ফেমাস গানগুলো দুই একটা গাইছিলেন আপনি ওখানে। তখন ব্যান্ড, তারপরে আবার মানে মনে কনসার্ট আছে কি, হয়েছিল। মনে আছে কি টুটুল ভাই কোনটা? কোনো কনসার্ট হয়েছিল, কিন্তু ওই গানটাতে আমাদের একটা কোরাস গান ছিল। হ্যাঁ, আমি এন্ড্রুদা আর দেখি আসলে তোমার জন্য আমরা আসলে কোনো কিছু একটু দেখাতে পারি কিনা, আসলে সেটা একটু চেষ্টা করব একটু দেখানোর জন্য তো আসলে। যেটা হচ্ছে মজার কথা হ্যাঁ। হচ্ছে 2014 তে যখন এই গানটা গাইলাম, এটা ফুয়াদ ভাইয়ের গ্রে থেকে আমাদের সাথে যোগাযোগ করলো, তো গাইলাম গানটা, শুট হলো। অ্যান্ড আমাদের ইয়ে ছিল হচ্ছে আমরা খেলার সময় স্টেডিয়ামে যে পারফর্ম করবো খেলা শুরু হওয়ার আগে। তো প্রথম খেলাটা ছিল হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সাথে খেলা ছিল। তো যখন বাংলাদেশ ব্যাটিং করছে, যখন 4 ছক্কা বাজাচ্ছে, আমরা খুব নাচতেছি। যখন আফগানিস্তান কিছু করতেছে, এখন বাজায় কেন গানটা, মানে আমরা খুব বিরক্ত হচ্ছিলাম যে ওদের খেলাতেও আমাদের ডিজেরা গান তো, বাজাচ্ছে। হ্যাঁ ওরা যখন 4 ছক্কা মারতেছে তখনও বাজাচ্ছে। আচ্ছা, ওই নাচটা হচ্ছে গিয়ে মানে ওইটা 4 ছক্কা হই হই বল কাটাইয়া গেল কই রেকর্ড। হ্যাঁ, মানে ওইটা কোরিওগ্রাফ কে ছিল আসলে? তানজিল ছিল। আচ্ছা, এবং ওইটা মানে আপনারা আরো ছিল, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে এলিটাপুকে দেখতে পাচ্ছি। এলিটা ছিল আমার সাথে, ছিল পূজা, ছিল পান্থ পান্থ কানাই, শান্ত হুদা, আর হচ্ছে জোহান আলমগীর। আমরা 6 জন মিলে গিয়েছি। মানে তখন আসলে কেমন লাগছিল, মানে হয় না যে আমি তো সত্যি কথা বলতে একদম ক্রিকেটের পাগল। আমার সাথে যারা রেকর্ডিং করে তারা জানে যে বাংলাদেশের খেলা যেদিন থাকবে সেদিন আসবে না রেকর্ডিং এ, আমাকে বলে লাভ নাই। তো হলেও দেখা যাচ্ছে যে খেলার আগ দিয়ে আমি 2টার আগে বাসায় চলে আসবো। আমি আর আমার বাবা খুব এনজয় করে খেলা দেখি। এন্ড হারলে তো অবশ্যই খারাপ লাগে না, আমরা আসলে বলি যে আমরা আসলে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, that কারণ বাংলাদেশ আসলে definitely। মানে চোখের সামনে আসলে যে 10 বছরের মধ্যে বাংলাদেশের আসলে কত চেঞ্জ। আমার বাবা খুব ভাই? ইমোশনাল। আমরা তো course। খেলা একটু খারাপ হলে বলে আব্বু ফেসবুকে স্ট্যাটাস দিবা না, খবরদার। মানে উনি এবার একটু তোমার জন্য একটা সারপ্রাইজ, চলো ওই দেখি গানটা দেখে ফেলবো আমরা এখন, কোনটা? যেটা আপনি একটু ভুলে মনে গেছেন করাই দিই, সেটা। দেখি পারি কিনা আসলে। উঠুক ঝড় ছক্কা চারে, একবার না বারে বারে। উঠুক ঝড় ছক্কা চারে, একবার না বারে বারে। ডাইনে মারো বায়ে মারো, জোরসে মারো ঘুরিয়ে। স্বপ্ন দেখার আকাশটাকে কোটি প্রাণে আজ দাও ছড়িয়ে। স্বপ্ন দেখার আকাশটাকে কোটি প্রাণে আজ দাও ছড়িয়ে।
হয় পরাজয় মেনে নিয়ে চেষ্টা থাকুক সবার অন্তরে ডাইনে মারো বায়ে মারো জোরসে মারো ঘুরিয়ে স্বপ্ন দেখার আকাশটাকে কোটি প্রাণে আজ কেমন লাগলো? আমার কাছে মানে কখনো কখনো মানে কিছু পুরনো কাজ দেখে হঠাৎ করে অবাক হয়ে যায়। আমি করেছি, কখন করেছি, কিভাবে মনে করতে থাকি যে রেকর্ডিংটার সময় রেকর্ডিংটা কোথায় ছিল, রেকর্ডিং কি হয়েছিল, কে যেমন যে মেয়েটা গান গেয়েছে ওই মেয়েটার নাম মনে করতে পারছি না এখন। আচ্ছা হ্যাঁ ভালো লাগে কিন্তু পুরোনো কাজ দেখতে খুব। হ্যাঁ, আমি কিন্তু কালকে মানে ইউটিউবে আসলে খুঁজছি যে আসলে কি আছে আসলে। এবং আমি এই একটু গানটা এসে আমি মানে আমি যেটা কখনো বলছিলাম করা যে হয়নি। আমি তুমি ডেফিনেটলি করব এই গানটা আমার ব্যান্ড নিয়ে, মানে হ্যাঁ যদি সেটা করা যায় আসলে। আমি একটু একটা ব্রেকে যাব, কিন্তু ব্রেক থেকে এসে আমি একটু শুনতে চাই যে যেহেতু তোমার কোনো কিছু আসলে মনে পড়ছে না, সব আসলে তুমি ভুলে গেছো, অসুবিধা নাই মনে করার। এই মুহূর্তে ইনস্ট্যান্ট দুইটা লাইন কিছু একটা বানিয়ে এই ক্ষমতা তোমার আছে, এক দর্শকদের শোনাতে হবে। জাস্ট তুমি থিঙ্ক করতে থাকো, এই ফাঁকে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, দর্শক সাথেই থাকো। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল প্রোগ্রাম। আমি যেমনটি বলছিলাম আসলে যে টুটুল ভাইকে আমি একটা কথা বলে গেছি যে ব্রেকের পর এসে আসলে তার মুখ থেকে আসলে ইনস্ট্যান্ট তৈরি করা আসলে দুটো লাইন আমরা আসলে শুনতে চাই এবং সেটা রেডি হয়ে গেছে। এটাই আসলে আমার বেসিক্যালি ইন্সপায়ারেশন হচ্ছে আমার বাচ্চা। আচ্ছা, আর আমরা যারা আছি তারা সাইডে আর কি, আর একটা বাচ্চা, তিনটাই বাচ্চা। কারণ ওকে দেখলে সুর বের হয় আমার। কি সুন্দর করে ফেললো, আপনি জাস্ট শুনেন। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটা তো গ্রাম বাংলার দেশ না, একটু আগে বলছিলাম মায়া মমতার দেশ। আমাদের মাটার ঘুমটা না হলে মা ভালো লাগে না, এরকম লাগে এখনো পর্যন্ত আমাদের চোখে এরকম। আমি জানি না আমাদের বাচ্চাদের চোখে তাদের মা কেমন, কিন্তু আমাদের চোখে এখনো মা দেখতে গেলে, দেশ দেখতে গেলে সেই একটু লাজুক ঘুমটা পড়া আমাদের একটা মা দেখি। কেন দেখি জানি না, কারণ মেবি এইভাবেই বড় হয়েছি। তো আমার কাছে মনে হয় কি যে দেশ বা আমরা যখন এই বাচ্চাদের দিকে তাকিয়ে থাকি, আমাদের টাইগারদের দিকে তাকিয়ে থাকি, হারা জেতা প্রতিটি খেলায় থাকবে। আমি খুব বড় একটা মানুষের কাছে শুনেছিলাম, খুব গুণী একজন মানুষের কাছে শুনেছিলাম, মানে হি ইজ এ ফিলোসফার, অনেক বড় মানুষ, গুণী মানুষ। উনি বলেছিলেন বি গুড, নট টু বি বেস্ট। এরকম মানে বেস্ট হওয়ার দরকার নেই, গুড থাকো। তা আমি বলতে পারি যে আমাদের বাচ্চারা, আমাদের টাইগাররা গুড খেলায়, এবং ওরা যখন খেলতে যায়, যখন হেরে যায়, মন ওদের যেরকম খারাপ হয়, পুরো বাংলাদেশের মনটা খারাপ হয়। কিন্তু ওরা জেতে কখন? আমাদের ভালোবাসা থাকে। আমার কাছে মনে হয় যে বোধহয় আমরা ভালোবাসার দোয়া ওদের জন্য কম করেছি, এই জন্য এবার হেরে গেল। ডাজন্ট ম্যাটার, হারা জেতা তো প্রত্যেক সময় থাকবে, কিন্তু ওরা যে খুব ভালো খেলে, ওরা যে কত কত কষ্ট করে ওদের এক্সারসাইজ করার সময় বা ওদের অনুশীলনের সময় যখন যদি দেখেছি, কারণ ওদের কিছু শুট টুট করতে যাওয়ার সময় ওদের ওখানে বিকেএসপিতে যাওয়া হয়েছে, মনে হয়েছে ও মাই গড এরা কি কষ্টটা করে। আচ্ছা শোনো, তুমি কিন্তু গল্পের তালে তালে, কেন বলছি, ইমোশনটা ক্রিয়েট করতে হবে। তো ও আমার প্রোগ্রাম শেষে তুমি আমরা ইমোশনাল ক্রিয়েট করি, তুমি ওদের গানটা কাছে তো মনে হয় রেডি কি যে আমরা দেশ, আমরা কি করি, ওদের জন্য একটা ভালোবাসার তাবিজ, ভালোবাসার মাদুলি ওদের গলায় পরিয়ে দিই। আচ্ছা, দিয়ে বলি যে তোর গলায় মাদুলিটা পরাই দিলাম ভালোবাসার, এবার দুনিয়াটা কাঁপিয়ে চলে আয়। বাহ। হ্যাঁ, এবং আমাদের সুরটা একটু টানের সুর, তো মাটির সুর, সে মাটির সুরে আমি একটা গান বানাতেই চাই। আমি জানি যে এটা অনেক ভালো হবে কিনা জানি না, কারণ এই জায়গাটায় না। তবে টুটুল ভাই, আমার মনে হয় যে আমরা বাংলাদেশে যতগুলো গান এই পর্যন্ত আছে, যেমন আরিফিন রুমি গিয়েছে, আসিফ আকবর গিয়েছে, আগুন ভাই গিয়েছে, মানে প্রত্যেকটা গানই না একটু স্পোর্টি, হ্যাঁ ভীষণ স্পোর্টি, কিন্তু ফোক বা এই যে এরকম একটু শুনান না, একটু শুনি না আমরা গানটা। হ্যাঁ, আমি জাস্ট ব্রেকের মধ্যে এই মাত্র দুটো লাইন মিশুর সাথে সবার সাথে ডিসকাস করছি। তো এটা এরকম হতে পারে যে মানে আমরা কি চিন্তা করি।
দিলাম ভালোবাসা মাদুলি পরাইয়া, জাদু তুমি ফিরাইছো দুনিয়া কাঁপাইয়া। দিলাম ভালোবাসা মাদুলি পরাইয়া, জাদু আমার ফিরাইব দুনিয়া কাঁপাইয়া। লাইক এরকম যদি কিছু করি। আমি তাহলে দর্শকদের একটা কথা বলে রাখি যে এটা আসলে ইনস্ট্যান্ট আসলে দুটি লাইন আসলে তৈরি করা, বাট এইরকম গান যদি আপনাদের আসলে ভালো লাগে বা এইরকম গান নিয়ে যদি আপনাদের কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে, আমি এখানেই একটা প্রপোজ করতে চাই টুটুল ভাইকে যে এই গানটা যদি রেডি হয়, কোনো একটা সময় তো আসলে রেডি হয়ে যাবে, সেটা আমরা যারা মেয়েরা ক্রিকেটাররা আছি তাদের জন্য এটা আসলে কিছু করা যায় কিনা, এবং ছেলেদের জন্য তো গান হচ্ছেই, বাট আমাদের মেয়েদের জন্য আমি আসলে সেরকম কোনো গান দেখি না। সেই সাথে কনাপু আছে, আপনিও চিন্তা করবেন আমাদের জন্য আপনারা কোনো গান গাইবেন। শিওর, অফ কোর্স। আমার এই গানটা মেয়েদের ক্রিকেটের জন্যই দিই, ডেডিকেটেড। এই গানটা বানাবো। আমি আসলে শেষ করব এবার একটু, মানে কি বলে জানি, ওই যে শেষের দিকে যেমন কথা বলে না, ভাই আপনার অনুভূতি কি একটু বলেন না প্লিজ। আমার কাছে একটা অনুভূতি হচ্ছে আমাদের চোখে অপিরা স্টার। এই জন্যই আমি আজকে বললাম যে তারার চোখে তারা, তারা তারা একটু শুনি কেমন লাগলো আসলে, কারণ আমি আজকে যদিও ওভাবে আসলে কারো কাছ থেকে কিছু শুনতে পারিনি, মানে কথা বলার চান্সটা খুব কম। অসাধারণ অসাধারণ। আমি এই কারণেই বলবো যে যখন স্কুলে পড়ি তখন কিন্তু টুটুল ভাইয়ের গান শুনে কিন্তু বড় হয়েছি, তখন কিন্তু তারা ছিলেন স্টার। পরবর্তীতে হয়তো আমরা খেলতে খেলতে আস্তে আস্তে স্টার হয়েছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমার থেকে বড় স্টার টুটুল ভাইরা, বিকজ তাদের গান উদ্বুদ্ধ হয়েই কিন্তু আমরা কিন্তু মাঠে নামি, এবং সেটাই কিন্তু আমাদের জন্য অনেক একটা বড় একটা প্রেরণা। তো আমি আশা করবো যে ভবিষ্যতে যারা খেলোয়াড় আছেন অবশ্যই গান শুনবেন, এবং টুটুল ভাইরা যারা আছেন সঙ্গীত জগতে তারা আরো ভালো ভালো গান বানাবেন, এবং ক্রিকেট নিয়েই বানাবেন, যাতে দল, আমাদের বাংলাদেশ দলটা যাতে উদ্বুদ্ধ হয় এবং উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমে যাতে কিছু একটা ভালো সাথে করে অস্ট্রেলিয়ার খেলা আছে 27 তারিখ থেকে, দুটো টেস্ট আছে, একটু কনাপুর অনুভূতি শুনতে চাই 30 সেকেন্ড। থ্যাংক ইউ সো মাচ। আসলাম এখানে সকাল সকাল ক্রিকেট নিয়ে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। আর ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট টিমকে বলার কিছু নাই, সবসময় একদম জান হাজির তাদের জন্য। ক্রিকেট খেলার জন্য আমার কাজ টাজ সব ক্যান্সেল করে দিয়ে বসে থাকি। সো হার জিত তো খেলার, এটা খেলার নিয়ম, সো হার জিত থাকতেই পারে, বাট জিতলে অবশ্যই ফাটিয়ে চিৎকার দেই, আর হারলেও পরের খেলার জন্য ওয়েট করতে থাকি। সো গুড লাক ফর দ্য অস্ট্রেলিয়ান, মানে বাংলাদেশের সাথে যে খেলাটা আছে। আর তোমার কাছ থেকে আমি অনুভূতি শুনতে চাই না, তোমার কাছ থেকে আমি গান শুনতে চাই, যেটা তুমি আসিফ ভাইয়ের জন্য গানটা করেছো। গানের কথাগুলো আমি বলে দিই, যেগুলো আমার লেখা আছে। ঘুরে ঘুরে পুজোর জলে জবা হয়ে ভাসি, আমার মনে হয় তোমার সুরটা মনে আছে, সুবহে সাদিকে মিনার হতে আজান হয়ে আসি, শোনো পৃথিবী। আমার তো ওনার গানটা, এটা আমি শুনবো। তার আগে আমি একটা বিদায় নিয়ে চাই একদম শর্টকাটে, যে গুড বাই আসলে সবাই, আর বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আসলে এভাবেই শুভকামনা সবসময় জানাতে চাই আসলে। আর একটা কথা হচ্ছে যে নিউজ 24 আমরা আসলে সবসময় চেষ্টা করি একটু স্পেশাল ভাবে কিছু করার জন্য, ঠিক সেটাই আজকে আসলে করেছি। আমি জানি না কতটুকু পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি অনুভূতি বলবোই না, তুমি গান গাও, অনুভূতি আমি শুনবো না। অনুভূতি আছে আমাদের দেশের যে ক্রিকেটার ভাইরা, আমার জানের কলজার টুকরা, 10 সেকেন্ডে বলছি, তোমরা আমাদের দেশটাকে প্রতিনিধিত্ব করছো, তোমরা আমাদের রিপ্রেজেন্ট করছো, অতএব তোমাদের জন্য আমার একটা ভালোবাসার মাদুলি পরানো থাকলো। তোমরা যেখানে যাও মনে করবা হারো আর জিতক সবসময় ভালোবাসা দুনিয়া কাঁপায় দিয়ে আসবে। হ্যাঁ একদম। এবার তুমি এই গানটা গাও, আমরা সবাই তোমার সাথে গাইবো, না বললেও গাইবো। ঘুরে ঘুরে পুজোর জলে জবা হয়ে ভাসি, সুবহে সাদিকে মিনার হতে আজান হয়ে আসি, শোনো পৃথিবীর মানুষ শোনো, নানান ভাষা ভাষী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সবাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওয়াও থ্যাংক ইউ সো মাচ